পদ্মার ইলিশ ভাজার ঘ্রাণ আর প্রিয় মানুষের পাতে যত্ন করে তা তুলে দেওয়ার অন্যরকম এক অনুভূতি। সত্যি এ যেন এক নিখাত ভালোবাসা। প্রিয়জনের মুখে তৃপ্তির হাসি দেখলে মনে এক অদ্ভুত প্রশান্তি কাজ করে। ভাতের সাথে মুচমুচে ইলিশ ভাজা, সাথে একটু তেল আর শুকনো লঙ্কা, এ কেবল খাবার নয়, বরং এটি হতে পারে সম্পর্কের গভীরতা ও যত্নের প্রতীক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার বেলকনিতে গোলাপ হয়েছে, তো সেই গোলাপের শুভেচ্ছা জানিয়েই আজকের ভিডিওটি শুরু করছি। ইতিমধ্যে বুঝতেই পেরেছেন আজকের ভিডিওতে কি রয়েছে। তো যাই হোক, কি আর করার, পদ্মার ইলিশ বলে কথা। আর পদ্মার ইলিশ আনা হয়েছিল বেশ কিছুদিন আগে। তো জিসানের বাবা কয়েকদিন ধরে বলছিল যে একটু ভাজি করতে, আর সেটা সে অনেক তৃপ্তি সহকারে খাবে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তো ভাবলাম কয়েক পিস মাছ ভাজি করে নেই। ভাজি করার জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে ইলিশ মাছগুলো দিয়ে দিচ্ছি। মাশাল্লাহ, মাছগুলোর সাইজ কিন্তু বেশ ছিল। এভাবে আস্তই রেখেছি, কারণ এত দামিও মাছ কিনে নিয়ে এসেছে। আর এর একটা মাছ যদি তার প্লেটে তুলে দেওয়া হয়, তাহলে কিন্তু সত্যি এটা খেতে যেমন মজা, আর দেখে কিন্তু চোখেরও শান্তি, মূলত তৃপ্তির তো একটা ব্যাপার আছে, তাই না? তো সেই কারণে কিন্তু মাছের সাইজগুলো বড় বড়ই রেখেছি। যদিও সে ছোট মাছ, পাতলা মাছ কাটা একদম পছন্দ করে না, বলে এত ছোট ছোট করার কি দরকার। তো যাই হোক, সেই অনুযায়ী কিন্তু কেটে নিয়েছি। আর সেই সাথে মাছের পেটে ডিম ছিল, যদিও সামান্য। তবে অল্প ডিম যদি হয়ে থাকে, সেই ইলিশটাই একটু বেশি ভালো হয়। অনেক বড় ডিম হলে কিন্তু মাছ অনেকটা কমে যায়, আর সেই মাছটা খেতে তেমন একটা ভালো লাগে না। আর ডিমের পরিমাণ যদি কম হয়, সেই মাছটা খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি খুবই হালকা আঁচে ভেজে নিচ্ছি মাছগুলো। তো দেখছি যে এক পাশ কতটা হয়েছে, পরবর্তীতে আমি অপর পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু কয়েকবার উল্টে পাল্টে দিয়ে মাছটা খুব ভালোভাবে ভাজি করে নেওয়া হয়েছে। জীবনে কিছু স্মৃতি থাকে এবং সেই স্মৃতিগুলোই হয়ে ওঠে অনেক সময় সেরা স্মৃতি। আর ইলিশ ভাজার যে গন্ধ প্লেটে তুলে দেওয়ার সময়, সেই যে একটা অন্যরকম ভালোবাসার যে অনুভূতি, এক সময় মিষ্টি এই সময়গুলোর কথা কিন্তু মনে করিয়ে দিবে। বাঙালিয়ানায় ইলিশ শুধু একটি মাছ নয়, এটি একটি আবেগ। স্বামী স্ত্রীর মধ্যে এই ছোট ছোট যত্ন ও শেয়ারিং মুহূর্তগুলোকে আরও বেশি আনন্দময় ও মধুর করে তোলে। সত্যি এক অন্যরকম অনুভূতি, সত্যি এক অন্যরকম ভালোবাসা ছিল, ভালো লাগাও ছিল। তো যাই হোক, এখানে কিন্তু আমি মাছগুলো হালকাভাবে উল্টে দিচ্ছি, কারণ ইলিশ মাছটা একটু নরম টাইপের, এটা আমরা সবাই জানি। তো জোরে যদি উল্টানো হয় তাহলে হয়তো ভেঙে যেতে পারে এত বড় বড় মাছগুলো। মাছের ডিম নিয়েছি, আর সেই সাথে ইলিশের পেটি দিব না তা কী করে হয়? তো ইলিশের পেটি খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো খুব সুন্দরভাবে কিন্তু আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর মাছগুলো একে একে প্লেটে তুলে নিচ্ছি, কারণ যেহেতু মাছটা একটু আগে ভাজি করা হয়েছে, আর আমাদের তো ভাত খেতে এমনিতেই লেট হয়। মূলত জিসানের বাবা আসতে আসতে অনেকটা লেট হয়ে যায়। তো এই কারণে মাছের তেল থেকে মাছগুলো আলাদা করে নিয়েছি। নয়তো দেখা যাবে কি যে অতিরিক্ত তেলগুলো মাছ একেবারে টেনে নিয়ে যাবে, তখন মাছটা তেল কাটা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো এই কারণে কিন্তু আমি মাছগুলো আলাদা করে তুলে নিয়েছি তেলের ভিতর থেকে। তো এভাবে যখন একটু আলাদা করে তুলে নিয়েছি, সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। আর সাথে তো শুকনো মরিচ ছিলই। শুকনো মরিচ না হলে আসলে ইলিশ ভাজার যে একটা খেয়ে যে তৃপ্তি, সেই তৃপ্তিটা কিন্তু আসে না আমার কাছে মনে হয়। শুকনো মরিচটা দিলে অনেক বেশি ভালো লাগে।
আর সেই সাথে উপর থেকে একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। এই তো জিসানের বাবার জন্য প্লেটে ভাত বেড়ে নিয়েছি এবং তার জন্য এক পিস মাছ এবং ডিমের একটা অংশ দিয়ে দিয়েছি। আর সেই সাথে সরিষার তেল তো রয়েইছে। এ কারণেই বলেছি ভাতের সাথে মুচমুচে ইলিশ ভাজা, সাথে একটু তেল আর শুকনো লঙ্কা। এ কেবল খাবার নয়, এটি হতে পারে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে গভীরতা ও যত্নের প্রতীক। তো সে কিছুতেই আমার ক্যামেরাতে সামনে আসলে খেতে চাইছিল না, তো বলল যে না আসলে আমি খাবো না। তো আমি বললাম তুমি একটু খাও, শুধু হাতটা দেখাই। বলতেছে আমার হাত কালো। আমি বলছি তোমার হাত কালো এটা আমার ব্যাপার, এটা আমি বুঝবো, এটা অন্য কারো ব্যাপার না। আসলে কয়জন পুরুষই বা সুন্দর হয়, ম্যাক্সিমাম পুরুষই হয়তো শ্যামলা বর্ণের বা কালচে বর্ণের হয়, সেটা তো তাদের বিষয় না, তুমি আমার স্বামী, সেটা আমি বুঝবো, একটু খেয়ে নাও। তো সেই কথা শুনে সে আর কি খেয়ে নিল। তো যাই হোক, এখানে কিন্তু আবারও একটু শেয়ার করছি আমার বাগানের ফুল দিয়ে। আর যদিও এটা বেলকনিতে রাখা হয়েছে গোলাপ গাছটা, আলহামদুলিল্লাহ এই গাছটা থেকে যে কি পরিমাণে গোলাপ ফুল আমি পেয়েছি এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আর এক একটা গাছে যখন ফুল ফোটে না, তখন 5-6টা ফুল কীভাবে যেন একসাথে ফোটে, ভীষণ ভালো লাগে। আর জিসানের বাবা সে নিজেও মুগ্ধ হয়েছে যে গাছ হিসাবে আমরা অনেক বেশি ফুল পেয়েছি। তো যাই হোক, আমি মাঝে মাঝে গাছের গোড়াটা একটু খুঁচে দেই, চাল ঢাল দেওয়া পানি দেই। তার পাশাপাশি যখন ফুলগুলো ফুটে যায় আমি সে আগাগুলো একটু কেটে দেই। তো দেখা যায় নতুন করে আবার কুঁড়ি গজায়, সেই কুঁড়িতে কিন্তু আবারও নতুন করে ফুল হয়। তো ভাবছি এই জাতের কিছু গাছ আরও 2-1টা নিয়ে বেলকনিতে লাগাবো। আসলে অনেক রকমের গাছ না থাকলেও সমস্যা নেই, কারণ এরকম গোলাপ গাছ যদি রাখা যায় আর সেই গাছে যদি ফুল হয়, সত্যি এটা আসলে মনেরও শান্তি আর চোখেরও শান্তি। বাহিরে দেখতে পাচ্ছেন মেঘলা বাতাস, আর এত সুন্দর পরিবেশ আমাদের বাসার পিছনের অংশটা, আর একদম সবুজে পরিপূর্ণ মাশাআল্লাহ। এমন একটা পরিবেশে বসে আপনি যদি বেলকনিতে বসে আপনার বাসায় আপনি এক কাপ চা খান, আপনার প্রিয়জনের সাথে কথা বলেন, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। সত্যি এক অসাধারণ সৌন্দর্যের লীলাভূমি বলতে পারেন। এই তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে বাতাস হচ্ছে, আর এখন তো মেঘলা বৃষ্টি বাতাস সব জায়গাতেই। তবে আমাদের বরিশালে কিন্তু পানির চাপটা খুবই কম, যেহেতু নদীর এলাকা, তো নদী আছে বলে এরকম সমস্যা হয় না, পানি ওঠে আবার সেটাও চলে যায়। আর আমরা যেহেতু একদম শহরে থাকি, ফ্ল্যাট বাসা, তো সেক্ষেত্রে পানি এগুলো তো আমাদের কখনো ছুঁতেও পারে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।